স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। বসন্তের প্রথম দিনে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু প্রধান সংবাদগুলো দেখে নিচ্ছি গতকাল যে প্রধান সংবাদ ছিল সেই সংবাদগুলোর অংশ। বরগুনায় পায়রা নদীতে 200-এরও বেশি যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ট্রলার। এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে একজন। পটুয়াখালী থেকে ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। চলমান সহিংসতা বন্ধে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি একথা বলেন। মানববন্ধনে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অবরোধের ডাক দেওয়ার প্রায় 1.5 মাস পর আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে 20 দলীয় জোট, কিন্তু এই কর্মসূচির জন্য প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যায়নি দলের কোনো কার্যালয়েই। অবরোধ হরতালের পর আন্দোলনে গতি আনতেই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কিছুটা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা যে আমাদের গণতান্ত্রিক আমাদের যে চেতনা সেটাকে আমরা বজায় রাখছি। এখন কোনো শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি। সেদিন বেগম খালেদা বলেছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার তাগিদ দিলেও নিজেরা তাদের বসানোর উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নাগরিকরা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে আহ্বায়ক করে একটি কমিটিও করেছে তারা। অমানবিক কার্যক্রম, যেটা কোনো মতেই একটা রাজনৈতিক কার্যক্রম বলা যায় না, এটাকে বন্ধ করতে হবে। তারপরে আপনার সংলাপ করব না এরকম কথা হলে তো এটা অন্য অবস্থান হলো। তাহলে বিকল্প কি আছে সেটা আমাদের দেশবাসীকে বলা দরকার, যারা বলেন যে সংলাপের কোনো প্রয়োজন নাই। জাতি তো এইভাবে নিঃশেষিত হয়ে যেতে পারে না। হরতাল চলতে থাকলে সরকারি ছুটির দিনেই এসএসসি পরীক্ষা হবে, তবে একদিনে 2টো পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুক্রবার ছিল 8ই ফেব্রুয়ারির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এ নিয়ে মাত্র 3টি পরীক্ষা নেওয়া হলো। আমাদেরকে অনেকে পরামর্শ দিচ্ছে, কোনো পত্রিকায় হয়তো লিখতেছে যে আমরা তো 2 পেপার করে পরীক্ষা দিচ্ছি, এখন নিয়ে শেষ করে দেন। শুক্রবারে 2টা, শনিবারে 2টা, 4টা হয়ে গেল। এখন আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা নাই, তাই তাদেরকে আমরা একদিনে 2 পেপার নেব না। হরতাল অবরোধ উপেক্ষা করেই ফাল্গুনের প্রথম দিনে 21শে বইমেলায় ছিল পাঠকদের উপচে পড়া ভিড়। বইয়ের বিক্রি বেশি হওয়ায় প্রকাশকরা খুশি। পাশাপাশি সকাল থেকে সারা শহরেই ছিল বসন্ত বরণের বর্ণিল সাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। সকাল 10:30টার দিকে মোদী ফোন করেন শেখ হাসিনাকে। দুই নেতা প্রায় আধা ঘন্টা কথা বলেন। এ সময় মোদী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা জানান। ভোর 4:30টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের লক্ষ্য বিশ্বকাপের অতীত রেকর্ডে পরিবর্তন। অন্যদিকে শুরুর ম্যাচে ছন্দে ফিরতে প্রস্তুত রানার আপ শ্রীলঙ্কা। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সকাল 9:30টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ইংল্যান্ড চায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরুতে পারভেজ ভাইয়ের কাছে যাই। পারভেজ ভাই, বসন্তের আমরা যদি বাংলা হিসাব ধরি তাহলে এখনো পয়লা বসন্ত চলছে, আর যদি ইংরেজি হিসাবে ধরি তাহলে আসলে প্রথম বসন্ত পার হয়ে গেছে, আমরা দ্বিতীয় দিনে প্রবেশ করেছি। কি কি করলেন? ধন্যবাদ অনুপম, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক, ধন্যবাদ দাদাকে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। এবং আজকে আরেকটা দিন শুরু হচ্ছে, ভ্যালেন্টাইন ডে, যারা বিশ্বাস করি, পছন্দ করি, সেটা ভালোবাসা দিবস। তো ফাল্গুন এবং ভালোবাসা এবং বসন্ত সব কিছু মিলিয়ে প্রকৃতিগতভাবে যে পরিবর্তনটা আসছে, আমার প্রত্যাশা যে এই নতুন সময়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যেও সেই সৌহার্দ্যটা, সেই ভ্রাতৃত্বের বন্ধনটি, সেই ভালোবাসাটি ছড়িয়ে পড়বে। ফাগুন যেমন একটা নতুন সময় নিয়ে আসে, ঋতুরাজ বলা হয় বসন্তকে। তো আমি মনে করি ঋতুরাজ তার সুবাস বাংলাদেশের প্রতিটি মানুষের 16 কোটি জনগণের মধ্যে ছড়িয়ে যাবে এমনভাবে যতটুকু আমার মনকে রাঙিয়েছে। এখন আপনি বলেছেন যে আমি কিভাবে দিনটি পার করলাম। আমার সত্যি কথা বলতে, যদি একেবারে খুব ইনপার্সন কথা বলি, আজকে আমার 5 বছরের একটি কন্যা আছে, তাকে নিয়ে আমি আজকে সারাদিনই ছিলাম। বাংলা একাডেমি একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল, সেখানে আমি প্রথমবারের মতো একটা কবিতার বই উন্মোচন করলাম আমার এক সুহৃদের। পাশাপাশি বইমেলায় অনেকক্ষণ ছিলাম, আড্ডা হলো, এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এটাই হচ্ছে প্রকৃত রূপ, যে মানুষ এই পার্বণ, এই উৎসবগুলি কিন্তু মানুষ একাকার হয়ে যায়।
এখানে কিন্তু কোনো দল মত ধর্ম কোনো কিছু দিয়ে আপনি এদেরকে আলাদা করা বা এদেরকে ডিভিশন করার কোনো সুযোগ নেই। এই যে একটা হারমোনি, এই হারমোনিটা কিন্তু হচ্ছে মূল স্পিরিট, যেটা আমরা 1971-এ দেখেছি, এবং এখনো জনগণ কিন্তু ওই হারমোনিটা দেখার জন্য প্রস্তুত আছে। এখন হারমোনিটা দেখার জন্য প্রস্তুত যারা নেই, তাদেরকে কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমার চেয়ে দাদা অনেক ভালো জানেন, তিনি আমার চেয়ে অনেক বিদগ্ধ ব্যক্তি। তবে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি একটা জিনিস শুধু মনে করি যে আসলেই আমাদের এই দেশের জনগণ আমাদের রাজনীতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সব কিছুর জন্য তারা উজাড় করে দিয়েছে। আমরা যারা নিতে পারছি না, নিতে পারিনি নানা সীমাবদ্ধতার কারণে, সে সীমাবদ্ধতার ত্রুটিগুলিকে সরিয়ে রেখে আগামী প্রজন্মের জন্য একটি সত্যিকারে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় জনগণের মাঝে আছে, সেটা যাতে অবশ্যই পূরণ হয়। এবং আগামীতে আমরা যারা 7টি বছর ধরে ভোট দিতে পারছি না, 7টি বছর আগে আমি একবার ভোট দিয়েছিলাম একটা আনন্দমুখর পরিবেশে, এবং বাংলাদেশের যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছিল তাদের উৎসবটি আরও ছিল, যারা ভোটার হয়েছে ভোটটি দেওয়ার চিন্তায় ছিল ভোটটা দিতে পারেনি। এই যে এতগুলি ভোটারের হাহাকার, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদদের কানে অবশ্যই সে হাহাকার পৌঁছাবে। এবং ঋতুরাজ বসন্ত এসেছে অনেক আলোকবর্তিকা নিয়ে, যে সব কিছু সম্মিলনে আমরা একটি নবদিগন্তের বাংলাদেশ ইনশাল্লাহ 2015-তে দেখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এটা আমার সুভাষদার কাছে একটু যাই, আমরা রাজনীতিতে কবে বসন্ত আসবে সেই আলোচনায় একটু পরে যাচ্ছি। আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে বসন্তের রং গায়ে মেখে এসেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে বসন্তের প্রথম দিন কেমন কাটলো আপনার? আপনাকে ধন্যবাদ অনুপম। আমাদের একজন প্রিয় কবি, আমাদের বাংলাদেশের প্রধানতম কবি বলা হয় যাকে, শামসুর রহমান, তিনি এক কবিতায় উল্লেখ করেছিলেন, আমি ভালোবাসি ভালোবাসা, ভালোবাসা ভালোবাসি। আমি যদি একটু পিছনে যাই, বিদ্রোহী কবি কাজী নজরুল তিনি বলতেন যে ভালোবাসা মানুষকে হৃদয়বান করে, দায়িত্ববান করে। যদি সেটা সেরকম কিছু না করে সেটা মিথ্যা মোহ, ভালোবাসা নয়। এবং আমি খুব কবিতা পছন্দ করি এবং খুব ছোটকাল থেকেই কবিতা লেখালেখি, কবিতা, ভালোবাসা এটা নিয়ে আষ্টে পৃষ্ঠে এখনো পর্যন্ত বেঁধে আছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা বেঁধে যাব। হেলাল হাফিজ মাত্র 52টা কবিতা লিখেছেন এ পর্যন্ত, কিন্তু একটা বই তার, যে জলে আগুন জ্বলে, এবং একটা বই তিনি বিখ্যাত হয়ে আছেন। এবং বাংলাদেশের এবং পৃথিবীতে একমাত্র কবি বোধহয় হেলাল হাফিজ যার কবিতার লাইন 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধে স্লোগান হয়েছিল দেয়ালে দেয়ালে, যে এখন যৌবন যার, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এবং তার একটা বিখ্যাত কবিতা আছে যে তিনি কবিতায় বলছেন, এই ভালোবাসা নিয়ে বলছেন যে ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন, যদি ধ্রুপদী পিপাসা নিয়ে আসো, তোমার লাল শাড়িটা পরে এসো। আপনি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই যে বিদ্যাপীঠগুলো, এই যে আন্দোলন, সংগ্রাম, ভালোবাসা, রাজনীতি সব কিন্তু একাকার হয়ে জীবন বোধের দিকে কিন্তু এগিয়ে গেছে বারবার। এবং এই যে এখনো পর্যন্ত আজ থেকে আমাদের বয়সী যারা, কিংবা আমাদের চেয়ে 20 বছরের অধিক যারা বয়স, যারা 70-এর কাছাকাছি, তারা কিন্তু এই দিনগুলোতে আসছে একটা নস্টালজিয়ায় ভোগে, যে কারণে কিন্তু এত দুর্যোগ, এত কত মানবতাহীনতার কাজ চলছে বাংলাদেশে, তারপরেও কিন্তু মানুষ এবার আজকে বাংলা একাডেমি, আপনার বকুলতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব কিছু এইকে কেন্দ্র করে মানুষ উপচে পড়েছে, একত্রিত হয়েছে। রবীন্দ্রনাথ বলতেন যে একা খেলে পেট ভরে, সকলে মিলে খেলে আত্মীয়তা বাড়ে। এই যে আমাদের মানুষের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে আত্মীয়তা, আমাদের নষ্ট রাজনীতি, যেটা বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই কথা, যদি ভালোবাসা যদি মানুষকে দায়িত্ববান না করে, ভালোবাসা যদি মানুষকে যদি হৃদয়বান না করে, তাহলে সেটা মিথ্যা মোহ। তা আমরা এই মিথ্যার মোহর যে আচ্ছন্নতা, মিথ্যার মোহের যে বেড়াজাল আমরা দেখছি সর্বত্র, বিশেষ করে রাজনীতিতে যে অপরাজনীতির খেলা। এবং আমি একটু মজা করে মাঝে মাঝে বলি, রাজনীতির ভিতরে যে পলিটিক্স ঢুকে গেছে, সেই পলিটিক্সের যে দোতনার মধ্যে পড়ে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু ভালোবাসাহীনতায়, হৃদয়হীনতায়, দায়িত্বহীনতার কিন্তু অনেক কিছু দেখছে বলে কিন্তু মানুষ কিন্তু চিৎকার করে প্রতিবাদ করতে চায়, মানুষ চিৎকার করে তার অনুভূতি ব্যক্ত করতে চায়। এবং এই যে আজকের যে সমাবেশগুলো, আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, সমস্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে সর্বত্রই
খুব সকাল থেকেই মানুষ কিন্তু এই শুধু নিজের প্রতি ভালোবাসা না, প্রেমিকের প্রতি ভালোবাসা না, প্রেমিকার প্রতি ভালোবাসা না, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রকৃতির প্রতি ভালোবাসা, ভালোবাসা। নিজের বন্ধুদের প্রতি ভালোবাসা, সব ভালোবাসা কিন্তু একত্রিত হয়ে একটু মেহুনায় মিলতে চেয়েছে। কিন্তু আমাদের পুরা কপাল, এই যে পুরা রাজনীতি, এই যে ধ্বংসের রাজনীতি, আমাদেরকে হৃদয়হীন করা রাজনীতি, দায়িত্বহীন করা রাজনীতি আমাদেরকে একটু একাকার করে দেয়, উলট পালট করে দেয়। এই যে উলট পালট করে দেওয়া, এর বিরুদ্ধে কিন্তু আমাদের যদি আজকের যে জাগরণ ঘটেছে, এই 33 দিন 34 দিন যা বলি না কেন, অবরোধ, হরতাল, পেট্রোল বোমা, মানুষ দগ্ধ হওয়া, এর মধ্যেও মানুষ কিন্তু যে জেগে ওঠে, এই যে মানুষ হতাশার মধ্যে যে আলো দেখতে পায়, মানুষ যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়, এটাই কিন্তু বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্য। সারা পৃথিবীতে এটাই হচ্ছে মানুষের বাংলাদেশের বৈশিষ্ট্য। প্রফেসর পারভেজ ভাই একটা কথা বলছিলেন যে আসলে রাজনীতিতে এখনো বসন্ত আসছে না আমাদের, এবং তিনি আশা করেছেন যে রাজনীতিতে বসন্ত আসবে। বসন্তটা কিভাবে আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। একটা ছোট বিরতি নিয়ে আসছি, নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। পারভেজ ভাই, আপনি বলছিলেন যে রাজনীতিতে এখনো বসন্ত আসছে না, এবং আরেকটি কথাও বলছিলেন যে মানুষ কিন্তু প্রস্তুত। মানুষ কিন্তু আমরা দেখছি যে এই অবরোধের মানুষ মধ্যেও, কিন্তু এই হারমোনিটাকে ধরে রাখতে চায়। হ্যাঁ, আমরা দেখছি যে 21শে ফেব্রুয়ারি হোক বা পহেলা বসন্ত হোক, যে কোনো ধরনের উৎসবে মানুষজন ঝাঁপিয়ে পড়ছে, এবং মানুষজন কিন্তু আগে যেরকম ছিল এখনো সেই রকম উৎসব পালন অনুপম, করতে চায়। একটা জিনিস আপনি কিন্তু খেয়াল আমার প্রশ্নটা হচ্ছে আসলে জি। যে ঠিক কারা আটকে রেখেছে? অনুপম, খুব ভালো প্রশ্ন করেছেন। তার আগে একটি কথা বলি, দাদা অনেকগুলি কবিতা বলেছেন, এর মধ্যে আমার একটা কবিতা পড়তে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, আমি কবির নামটা মনে নেই, বাট দাদা হয়তো মনে করতে পারবেন। যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। কোনো একজন প্রেমিক প্রবর হয়তো তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু এখানে আমি ঠিক রাষ্ট্রটাকে করতে চাই প্রেমিক। রাষ্ট্র যখন যুদ্ধ যুদ্ধ খেলে, তখন কিন্তু রাষ্ট্রের যারা ভালোবাসার যেটা মানে জায়গাটা, যেটা হচ্ছে জনগণ, তাদের প্রতি কনসেন্ট্রেশন করতে পারে না। ভিক্টিমাইজটা কিন্তু আলটিমেটলি জনগণই হয়। আর আপনি যে প্রশ্নটি করেছেন, এটাই হচ্ছে সবচাইতে এই যুগের, এই প্রজন্মের প্রশ্ন, কারা বাধা দিচ্ছে। আপনি আশ্চর্য হবেন শুনলে অনুপম, যে আজকে আমাদের বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে 16 কোটি জনগণের খুব অল্প সংখ্যক লোকের মধ্যে মানে সাম্প্রদায়িকতা বলতে যেটা বোঝায় সেটা কাজ করে, খুব অল্প সংখ্যক। মানে এটা এটা আপনি ইউ নট ইভেন ক্যান কাউন্ট ইট। আপনি যে কোনো ফেস্টিভ্যাল দেখলে বুঝবেন যে এই জিনিস সংখ্যাটা কতটা ন্যারো। এবং আমাদের চরিত্র, চেহারা, ভাষাগত এত মিল, পৃথিবীর খুব কম রাষ্ট্রেই কিন্তু এই ধরনের হারমোনিকে মানে মানে কি বলে এটাকে এন্ডোর্স করে। অনেক দেশে দেখবেন যে 30% এই জনগোষ্ঠী, 20% ওই জনগোষ্ঠী, 10% ওই জনগোষ্ঠী। আমাদের দেশে কিন্তু এটা নেই। আমাদের কিন্তু কমন একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, কি সেটা কিছু লোক হয়তো সেটা কি রাজনৈতিক অর্থে ব্যবহার করে, কিন্তু সামগ্রিকভাবে আমরা যখন বলি যে বেটা তো বাঙালি, এটা কিন্তু বলছি। আবার আমরা যখন লিখছি তখন আবার বাংলাদেশিও লিখছি। মানে এটা নিয়ে হয়তো খুব স্লিম একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেই দ্বন্দ্বটি কিন্তু আক্ষরিক অর্থে দ্বন্দ্ব না, সেটা হচ্ছে বড় ধরনের বিভাজন তৈরি করতে পারে। সেই দ্বন্দ্বটা তৈরি করে শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্রে, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু ওই দ্বন্দ্বটি কখনো না প্রকট হতে দেখিনি। কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে